সম্ভবত আমাদের যেটা ট্রানজিয়েন্ট কন্ডাকশনের প্রবলেমগুলো। তো ট্রানজিয়েন্ট কন্ডাকশনের প্রবলেম যখন আমরা বলছিলাম যে আমরা মানে লাম্পড যে ক্যাপাসিট্যান্স মেথড যেটা ইউজ করি, সেখানে ধরে নেওয়া হয় যে উইদিন দ্য সলিড বডি যে মানে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি না কেন, অর্থাৎ এক্স ওয়াই জেড আর থিটা যেটা বলো, এই এক্স ওয়াই জেড এর সাথে টেম্পারেচার কোনো ভ্যারিয়েশন নেই, অর্থাৎ টেম্পারেচারটা উইদিন দ্য সলিড ইউনিফর্ম। এবং এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স যেটা কন্ডাকশনের যে রেজিস্ট্যান্স এটা কম্পারেটিভলি খুবই কম, নেগলিজিবল ধরা যায়। তো এবং কোন মানে কন্ডিশনে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো সেটা আমরা গত ক্লাসে দেখে আসছি, যে বার্ট নাম্বারের একটা ব্যাট পার্পুলে দিয়ে এসেছিলাম। তো সেখানে যে জিনিসটা আমরা প্রবলেমটা সলভ করতে গিয়ে যেটা দেখছি যে আমরা আসলে রেডিয়েশন, কনভেকশন এই জিনিসগুলোকে অনেকটা আমরা মানে কনভেকশনকে আমরা মানে অবশ্যই ধরি, বাট রেডিয়েশনটাকে আমরা ইগনোর করি আসলে। এবং আরো যে জিনিসটা ছিল ওখানে পার্টিকুলারলি এনার্জি জেনারেশন বা হিট ফ্লাস্কের যে কমপ্লেক্সিটি গুলো সেগুলো ছিল না। যদি এই ধরনের কোনো প্রবলেম আসলে থাকে, যেটা যদি আমরা এগুলোকে কনসিডার করি, সেক্ষেত্রে আমরা এটাকে বলি জেনারেল লাম্পড ক্যাপাসিট্যান্স অ্যানালিসিস। এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ আশা করি, এখানে যে একটা মানে প্লেট শেপের জিওমেট্রিক্যাল শেপ দেখানো আছে, অর্থাৎ আমার এদিকে যদি এক্স এক্সিস ধরি, পরে ধরলাম এদিকে মানে ওয়াই ওয়াই এক্সিসটা অনেক লম্বা, সো আমার এখানে আসলে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন এক্স এক্সিস বরাবরই হওয়ার কথা। এনিওয়ে, তো এখানে আমরা যদি মানে সারফেসটা দেখি, এখানে এই পাশে একটা সারফেস, বাম পাশ ডান পাশ দুইটা সারফেস, যেটা দিয়ে আমার বাউন্ডারি দিয়ে আমার মানে সলিডটা কনফাইন করা আছে। তো এই সলিডের মধ্যে আমরা বলতেছি যে এখানে এনার্জি জেনারেশন প্রেজেন্ট, অর্থাৎ আমরা মানে ইনিশিয়ালি যাই থাক না কেন, আমাদের যখন যে সিস্টেমটা যখন আমার প্রসেসরের ভিতরে শুরু হবে, আমরা তো ট্রানজিট কন্ডিশন বলতেছি, তারপরে টাইম উইল স্টার্ট ফ্রম এন ইনিশিয়াল পিরিয়ড। সো টাইমের ভ্যালু যখন জিরোর থেকে বেশি হবে, তখন এনার্জি জেনারেশন টার্মটা প্রেজেন্ট থাকবে। এবং এখানকার যদি আমরা সিস্টেমের মানে স্টেট ফাংশন গুলোকে একটা করে ডিফাইন করি, তার মানে আমার টেম্পারেচারটা লাগবে। সো ইনিশিয়াল টেম্পারেচার যেটা, সেটা মেনশন করে দেওয়া আছে। আমরা বলতেছি যে টাইমের ভ্যালু টি যখন জিরো, তখন টেম্পারেচার উইল বি টি ইনফিনিটি, টি ইনিশিয়াল টেম্পারেচার। আর রো সিভি এই জিনিসগুলো হচ্ছে আমার এই সিস্টেমের তোমার কি ইনহারেন্ট প্রপার্টি গুলো। এখন এখানে আমরা যদি মানে হিট ফ্লাক্সটাকে আমরা কনসিডার করি, আমার এখানে দুইটা সারফেস, তাই তো, যে দুইটা সারফেস দিয়ে আমার এখানে আসলে হিট ইনপুট বা হিট আউটপুট হতে পারে। এখানে একটা সারফেস যেটা বাম পাশের সারফেস, সেটাকে আমরা বলতেছি এখানে হিট ফ্লাস্ক প্রেজেন্ট হবে। তো আমি যখন সিস্টেমটা রানিং করব, তখন এই কিউ ডাবল প্রাইম এস এই অ্যামাউন্ট অফ হিট ফ্লাস্ক এখানে ঢুকবে। তো যে সারফেসটা দিয়ে ঢুকতেছে সেই সারফেসটাকে আমরা ডিফাইন করতেছি অ্যাজ সারফেস ফর হিট ফ্লাস্ক। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। যদি না বুঝে একটু বললো আর কি, আবার যদি শোনা না যায় আমাকে একটু জানায় আর কি। আর একটা যেটা আছে, সেই সারফেস দিয়ে বলা হচ্ছে যে আমার মানে কনভেকশন হচ্ছে, বিকজ এই সারফেসে আমার ফ্লুইড কন্ট্যাক্টে আছে, সেই ফ্লুইডের টেম্পারেচার বলা হচ্ছে ইনফিনিটি, ট্রান্সফার কোএফিসিয়েন্ট হচ্ছে এইচ। এট দ্য সেম টাইম আমরা ধরতেছি যে এই সারফেস থেকে রেডিয়েশন সম্ভব, অর্থাৎ এর পাশে সারাউন্ডিংস এর যে সারফেস রয়ে গেছে, সেই সারফেসের টেম্পারেচার থেকে আমরা ধরতেছি অ্যাজিউম অ্যাজ ই সারাউন্ডিং। সো যদি এই ধরনের কেস হয়, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে এখানে আসলে রেডিয়েশন হবে, রেডিয়েশন ফ্রম দিস সারফেস টুয়ার্ড সারাউন্ডিং, এট দ্য সেম টাইম ফ্রম সারাউন্ডিং টু সারফেস। এই ধরনের কেসও এখানে আসলে থাকবে, তাই তো। তো তার মানে আমার এখানে হিট ফ্লাস্কের কথা যদি বলি, কনভেকশনের জন্য একটা হিট ফ্লাস্ক হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কিউ ডাবল প্রাইম কনভেকশন। এট দ্য সেম টাইম রেডিয়েশন প্রেজেন্ট, সো রেডিয়েশন হিট ফ্লাস্ক, কিউ ডাবল প্রাইম রেডিয়েশন। এই দুইটার কম্বাইন্ড যে মানে এফেক্ট, এটা আসলে কি, এটা আসলে বের হয়ে যাচ্ছে, দুইটা হিটই কিন্তু আমার সিস্টেমের বডি এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো বের হয়ে যে যাচ্ছে যে সারফেসটা থেকে, সেই সারফেসটা হচ্ছে এই সারফেস, এটাকে আমরা ডিফাইন করতেছি অ্যাজ সারফেস এস ফর কম্বাইন্ড কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। তার মানে এই ফেনোমেনাগুলো যদি প্রেজেন্ট থাকে, উই ক্যান কল ইট জেনারেল লাম্পড ক্যাপাসিট্যান্স অ্যানালিসিস। এখন এগুলোর মধ্যে যে কোনো একটা প্রেজেন্ট নাও থাকতে পারে, আমরা বলতে পারি যে কোনো একটা নাই, বাট সবগুলো প্রেজেন্ট থাকা সম্ভব। এখন আমরা যদি এই সিস্টেমের জন্য আমরা বলি যে
ইনিশিয়াল টেম্পারেচার যখন টাইম 0 টেম্পারেচার সলিড টিআই দ্যাট ডিফার্স ফ্রম টি ইনফিনিটি টি সারাউন্ডিং গুলো সবগুলো থেকে ডিফার করতে পারে। আর যখন আমার সিস্টেমটা টাইমের ভ্যালু যখন 0 থেকে বেশি বাড়তেছে তখন বলতেছি যে এই যে সারফেস এবং ভলিউমেট্রিক হিটিং অর্থাৎ এই কিউ ডবল প্রাইম এস এটাও শুরু হয়ে যাচ্ছে এট দ্য সেম টাইম এই এনার্জি জেনারেশনের জন্য যে টার্ম এটাও ইনিশিয়েট করা শুরু হলো। তাহলে এখন আমরা সারফেস গুলো ডিফাইন করে দিচ্ছি। আমার টোটাল বডির ভলিউম আমরা জানি, অন্যান্য স্টেট প্রপার্টি জানি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সরাসরি আমরা আমাদের যে এনার্জি ব্যালেন্স যে বা কনজারভেশন এনার্জি ল এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমার লাগবে হচ্ছে এই সিস্টেমের মধ্যে ইনপুট কতটুকু সেটা বের করা। তো এই সিস্টেমের ইনপুট আইটেম কোনটা? কিউএস ডাবল প্রাইম, এটা হচ্ছে আমার ইনপুট আইটেম। সো এটা যেহেতু ফ্লাস্ককে আমরা এরিয়া দিয়ে গুণ দিচ্ছি, এরিয়াটা হচ্ছে এই এরিয়া সারফেস এইচ, এটা হচ্ছে আমার ইনপুট। এরপরে লাগবে হচ্ছে এনার্জি জেনারেশন, দ্যাট আমরা এটা সরাসরি ই ডট জি এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে লাগবে হচ্ছে এখান থেকে যে বের হয়ে যাচ্ছে যে আউটপুট, আউটপুটটাকে যদি আমরা ডিফাইন করি আউটপুট এখানে কি আছে, এই সারফেস থেকে আসলে আউটপুট হচ্ছে কয়টা আউটপুট? দুইটা আউটপুট, রেডিয়েশন আর কনভেকশন। রেডিয়েশন, কনভেকশন, এবং দুইটার জন্য আমার সারফেস এরিয়া সেম সারফেস এরিয়া। সো কম্বিনেশন অফ কনভেকশন এন্ড রেডিয়েশন এই দুটো অ্যাড করলাম, এটাকে আমি মাল্টিপ্লাই করতেছি আমার এরিয়া দিয়ে। সো ইট উইল গিভ আস এনার্জি আউটপুট। আর এই তিনটার সামেশন হয়ে যাবে হচ্ছে আমার কতটুকু এনার্জি স্টোর হচ্ছে, যেটা আমরা ম্যাথমেটিক্যালি লিখি রো ইন্টু ভি ইন্টু সি ডি টেম্পারেচার বাই ডিটি। এটাই হচ্ছে আমার কনজারভেশন এনার্জি। এখন যদি কনভেকশনের জন্য যে হিট ফ্লাস্ক, এই হিট ফ্লাস্কটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখি, এটা আসবে হচ্ছে নিউটনস ল অফ কুলিং থেকে এইচ ইন্টু সারফেস টেম্পারেচার মাইনাস ফ্লুইড টেম্পারেচার এটা। আর আমরা যদি রেডিয়েশনের জন্য হিট ফ্লাস্ক যেটা আছে সেটাকে আমরা লিখি, সেটা আসবে রিসিভিটি টাইমস স্টিফেন বোলম্যান যে কনস্ট্যান্ট আছে ইপসিলন সিগমা ইন্টু টেম্পারেচার সারফেস টু দি পাওয়ার 4 মাইনাস টেম্পারেচার সারাউন্ডিং টু দি পাওয়ার 4। এটার জন্য সারফেস এরিয়াটা হচ্ছে এই সারফেস। আমার মূল ইকুয়েশন হচ্ছে এটা। এটাকে যদি আমরা মানে আমাদের যে কন্ডিশন গুলো অর্থাৎ এই ভ্যালু গুলো সবগুলো বসায় দিই, সেক্ষেত্রে আমরা চাইলে এক্সাক্ট সলিউশন আমরা বের করতে পারি। বের করার জন্য যে জিনিসটা করতে হয়, মানে এখানে আমরা যদি শুধুমাত্র রেডিয়েশনকে কনসিডার, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমার সারফেস হিট ফ্লাস্ক নাই, আমরা এই কন্ডিশন ইউজ করতে পারি। এনার্জি জেনারেশন নাই, এটা ইউজ করতে পারি। এবং কনভেকশন আমরা ধরে নিতে পারতেছি ভ্যাকুয়ামের মধ্যে যদি করি তাহলে কনভেকশন থাকবে না, বা কনভেকশন অ্যামাউন্টটা রিলেটিভ টু রেডিয়েশন আমরা রিলেট করতে পারি। এই কন্ডিশন আমরা ইম্পোজ করে দিতে পারি। সেক্ষেত্রে আবার এটা হবে যে এই যে ইকুয়েশন যেটা আছে এটাকে তখন আমরা কি করতে পারি, একটু সংক্ষিপ্ত বা অ্যাব্রেভ ওয়েতে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমার এই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এই তিনটা টার্মই আসলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে। হয়ে যাবে। তো শুধু আমি এই দুইটা টার্ম নিয়ে আমি যদি কাজ করতে পারি সেক্ষেত্রে আমার এক্সাক্ট সলিউশন বের করা সম্ভব। তো তার মানে আমার এখানে হচ্ছে যে আমার যদি রাইট হ্যান্ড সাইড আসি রো ভি সি ডিটি বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 0 সিগমা কিন্তু এ সারফেস, এখানে কনভেকশন নাই, সো শুধু রেডিয়েশনটা প্রেজেন্ট, সো আমরা বলতেছি এ সারফেস রেডিয়েশন টি টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4 সারাউন্ডিং। এখন বাদ বাকি কাজ যেটা সেটা আসলে ম্যাথমেটিক্যাল অপারেশন। আমরা টাইমের যে রেসপেক্টে যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো আমরা এক পাশে নিয়ে রাখতে পারি, টেম্পারেচার রেসপেক্টে যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে যদি আমরা বাউন্ডারি ইম্পোজ করি টাইমের ভ্যালু 0 থেকে একটা ফাইনাইট টাইম পর্যন্ত যদি আমরা ধরি, সেক্ষেত্রে ইনিশিয়ালি টেম্পারেচার ছিল টিআই, ফাইনালি টেম্পারেচার হবে টি। সো এইভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেশন করলে আমরা মোটামুটি এই ধরনের একটা রেজাল্ট পাবো। তোমরা মনে হয় এই ধরনের ইন্টিগ্রেশন করে আসছো আমাদের ম্যাথমেটিক্যাল যখন কোর্সগুলো পড়ে আসছো। সো মানে আমি এটা এক্সপ্লেন করবো না, তোমরা নিজের দেখে নিও আর কি এই ইন্টিগ্রেশন গুলো এরকম আসে কিনা। আসার তো কথা মনে হয় নাকি এই ধরনের যে ফর্মুলা আছে স্যার, ফর্মুলা। এক্স্যাক্টলি ফর্মুলাটা যেটা আছে সেই ফর্মুলাটা তোমরা বাসায় একটু
বা যখন মানে দেখবা একটু দেখে নিও। এবং এখানে মানে মোটামুটি একটু বড় সড়ো মানে এক্সপ্রেশন। তুমি চাইলে এটাকে আরো ছোট আকারে নেওয়া যায় যদি সারাউন্ডিং এর এফেক্টটাকে আমরা যদি ধর্তব্যে না নিতে চাই। সারাউন্ডিং এর টেম্পারেচার যদি 0 বসায় দিই, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সারাউন্ডিংস এর যে টার্ম গুলো আছে সেই জিনিসগুলো তোমরা রিলেট করতে পারো। সেক্ষেত্রে এই টাইমের ভ্যালুটা আমরা তখন এই ধরনের একটা কিছু একটা ভ্যালু পাবো। সেক্ষেত্রে আবার এই টিআই আর টি এই দুইটাই আবার থাকবে। টি সারাউন্ডিংসটা তখন আর প্রেজেন্স থাকবে। এটা একটা জিনিস। আর আমরা যদি বলি যে নেগলিজিবল রেডিয়েশন, অর্থাৎ রেডিয়েশনটাকে যদি আমরা ইগনোর করতে চাই অন্যান্য টার্মগুলোকে প্রেজেন্ট রেখে, তো সেক্ষেত্রে আসলে কি জিনিসটা দাঁড়াবে? সেক্ষেত্রে আমার শুধু এই টার্মটা তখন আমরা আসলে নেগলেক্ট করতেছি, অন্যগুলোকে আমরা ধরে নিচ্ছি যে আছে। তো সেক্ষেত্রে এখানে যে জিনিসটা করা হয়, এখানে আসলে মানে ভ্যারিয়েবলকে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ টি মাইনাস টি ইনফিনিটি যেটা, এটাকে আমরা থিটা হিসেবে কাউন্ট করতেছি। তো আমরা যদি এভাবে ডিফাইন করি থিটা, তাহলে আমার ডিটি বাই ডিটি যে ভ্যারিয়েবলটা ছিল টাইম মানে টেম্পারেচারের এগেইনস্টে, সেটা এখন হয়ে যাবে ডি থিটা বাই ডিটি। দিস উইল গিভ সেম ভ্যালু। এবং উপরে যে ইকুয়েশনটা আছে, উপরে ইকুয়েশনটাকে তখন আমরা যেটা করি সেটাকে আমরা একটু মানে মডিফাই করে লিখতে পারি। রাইট হ্যান্ড সাইডের যে অংশটা আছে, এই ডিটি বাই ডিটি কে আমরা রিপ্লেস করতেছি ডি থিটা বাই ডিটি দিয়ে। আর রো ভিসি কে আমরা এই পাশে যদি নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা লিখতেছি মানে এই টার্মটা যেটা টি মাইনাস টি ইনফিনিটি, এটা হচ্ছে থিটা। এখন আমরা এ কে ডিফাইন করতেছি কিভাবে? এ হয়ে যাচ্ছে এইচ ইন্টু এ সারফেস ফর কনভেকশন ডিভাইডেড বাই রো ভিসি। দিস উইল গিভ ওয়ান কনস্ট্যান্ট এ। আর একটা কনস্ট্যান্টকে আমরা ডিফাইন করতেছি বি, সেটা হচ্ছে এই দুইটা টার্মের যে কম্বিনেশন ডিভাইডেড বাই রো ভিসি। দ্যাট উইল গিভ ইউ ভ্যালু অফ ভি। এ বি দুটাই আমার আসলে কনস্ট্যান্ট। আমার ইকুয়েশনটা আমরা এই ফর্মে লিখতেছি। এখন এই ইকুয়েশনটাকে আরো ব্রিফ ফর্মে নেওয়ার জন্য যেটা করা হচ্ছে, এখানে আমরা যদি এই থিটা মাইনাস বি বাই এ, যেহেতু এখানে এ থিটা মাইনাস বি আছে, সো এটাকে আমরা রিপ্লেস করতে চাই। সো এটাকে যদি আমরা থিটা প্রাইমে কনভার্ট করি, দেন এই অংশ যেটা সেটা ডি থিটা বাই ডিটি হয়ে যাবে। ডি থিটা বাই ডিটি সমান ডি থিটা প্রাইম বাই ডিটি। আর এই অংশটা যেটা সেটা হয়ে যাবে এ ইন্টু থিটা প্রাইম। সো আমরা এই ফর্মে আমরা একটা ডিফারেন্সিয়াল লিখতে পারি। এবং এটাকেও যদি আমরা ভ্যারিয়েবল সেপারেট করি এবং ইন্টিগ্রেট করি টাইমের ভ্যালু 0 থেকে টি পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল একটা রেজাল্ট পেয়ে যাবো। থিটা প্রাইম বাই থিটা প্রাইম থিটা আই ডাবল প্রাইম, ইট উইল গিভ রেজাল্ট অফ এক্সপোনেনশিয়াল অফ মাইনাস 8। এবং এটা যদি তোমরা ম্যাথমেটিক্যালি সলভ করো, এই ধরনের কিছু একটা পাবা। এটা তোমরা একটু দেখে নিও, আমি এটা এক্সপ্লেন করবো না। তো এগুলো যে বলতেছি, মানে এগুলো বলার উদ্দেশ্য যে মানে মানে ধর প্রবলেম সলভ করতে যাবো, তোমাদের মানে এক্সাম্পলের প্রবলেম আছে, আবার তোমার এক্সারসাইজের প্রবলেম আছে, আর যে কমপ্লেক্স প্রবলেম গুলো আছে তখন তোমার কিন্তু এই জিনিসগুলো লাগবে। সো মানে মুখস্থ করার থেকে দেখে নিলে আমার মনে হয় বেটার। আর তোমরা একটু চেষ্টা করে যাতে তোমরা নিজের বাসায় বসে প্র্যাকটিস করবে। এগুলা গেলো হচ্ছে তোমার, আমি যদি মানে টেম্পারেচারটাকে ধরে নেই যে সলিডের মধ্যে পজিশনের সাথে টেম্পারেচারের কোনো ভ্যারিয়েশন নেই, শুধুমাত্র টাইমের সাথেই টেম্পারেচার ভ্যারিয়েশন আছে, তখন আমরা এই লাভ ক্যাপাসিট্যান্স মেথডটা ইউজ করতে পারি। কিন্তু যদি মানে টেম্পারেচারটা বোথ এক্স ওয়াই জেড বলো এবং টাইম এগুলোর ফাংশন হয়, তখন আসলে আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড বা ফাইনাইট এলিমেন্ট মেথড ছাড়া উপায় নাই আর কি। তখন নিউমেরিক্যাল মেথডে যেতে হবে। তো নিউমেরিক্যাল মেথড যদি আমরা যাই, নিউমেরিক্যাল মেথড আমরা ফাইনাইট ডিফারেন্স মেথড আমরা এই যখন 2 ডাইমেনশনাল স্টেডি স্টেট মেথড পড়ে আসছি তখন আমরা করে আসছি, তাই তো? জি স্যার। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে যেমন এখানে যেমন 2 ডাইমেনশনাল ট্রানজিয়েন্ট হিট ইকুয়েশন যেটা, সেটা আসলে দাঁড়াবে 1/α del t by del time equals to del square t by del x square plus del square t by del y square। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ট্রানজিয়েন্ট হিট ইকুয়েশন। তো যদি আমি বলতাম যে 2 ডাইমেনশনাল স্টেডি স্টেট হিট ইকুয়েশন, তখন এই ইকুয়েশনটার কি চেঞ্জ হবে আসলে? এই রাইট লেফট সাইডেরটা হচ্ছে জিরো হবে স্যার, স্টোরেজ। এটা 0 হয়ে যাবে, তাই তো?
বাদ বাকি জিনিসগুলো ঠিক থাকবে। এবং যদি ডেল্টা স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল স্কোয়ার জিরো হয়, তখন আমরা ফাইনাইট ডিফারেন্স মেথড কিভাবে ইউজ করছি এটা আমরা কি করেছি চ্যাপ্টার 4-এ দেখে আসছি, খেয়াল আছে? জি স্যার। তখন যেটা আমরা করে আসছি সেটা হচ্ছে আমরা কতগুলো কি করছি, নোডাল নেটওয়ার্ক আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি, মেশ তৈরি করছি, এবং যেটা করা হয়েছে যে এক্স এক্সিস বরাবর আমরা বলছি কি মানে নোডগুলো কি এম, M-1, M+1, এইভাবে আর কি আমরা নোট সাজিয়েছি। আবার ওয়াই এক্সিস বরাবর N-1, N+1 এভাবে আস্তে আস্তে উপর দিকে গেছে, এরকম ভাবে আমরা নোট সাজানোর চেষ্টা করছি, তাই তো? খেয়াল পড়ে নাকি দেখানো লাগবে আবার? মনে পড়ে? স্যার প্রত্যেকটা সাইড থেকে হিট আসতেছে, এটা অ্যাকসেপ্ট করতাম। সেটা তো আছে, মানে আমরা যেটা করি মানে যখন এখানে নামটা দেখো আমরা বলতেছি যে ডিসক্রিটাইজেশন অফ হিট ইকুয়েশন, মানে আমরা প্রত্যেকটা মানে হোল বডিতে আমরা বলতেছি যে কতগুলো স্পেশাল কি করতেছি সেগমেন্ট আছে। প্রত্যেকটা মানে একটা বড় অংশকে আমরা একটা ছোট অংশে ভাগ করে নিচ্ছি, এবং প্রত্যেকটা ছোট অংশের জন্য আমরা কি বলতেছি একটা পয়েন্ট আমরা সিলেক্ট করে দিচ্ছি। আবার কি দেখানো লাগবে আসলে, মনে পড়ে? আমি একটু দেখাই দিতে পারি, মনে হচ্ছে খেয়াল নাই। দেখা যাচ্ছে? জি স্যার। সোজা কথা হচ্ছে যে আমরা যেটা করতেছি একটা কমপ্লেক্স শেপের বডিকে আমরা কি করতেছি ছোট ছোট নোডাল নেটওয়ার্কে ভাগ করতেছি, এবং মানে কোনো একটা নোডকে আমরা ডিফাইন করতেছি, যেমন এখানে এই যে এম এন নোড, এই এম এন নোডে আমরা বলতেছি যে এই রেড বাউন্ডারি দিয়ে যে এরিয়া এটাই হচ্ছে আমার নোড, এই নোডের যে একদম সেন্টার পয়েন্ট সেটাকে আমরা বলতেছি এটার সেন্ট্রাল অংশ, এবং এই এই পয়েন্টের টেম্পারেচারটাকে বা এভারেজ টেম্পারেচারটা আমরা অ্যাসাইন করতেছি যে এখানকার সব জায়গায় টেম্পারেচার উইল বি রিমেইন সেম, তাই তো? এবং এর পাশে যেটা আছে এরকম যেমন এর পাশের যে নোড সেই নোডটা কি M-1 নেম, এই নোডের টেম্পারেচারের মানে এই পয়েন্ট এইখানে যে টেম্পারেচার বাউন্ডারি যে টেম্পারেচার আর মাঝখানে সেন্টার টেম্পারেচার উইল বি সেম। তার মানে আমি যখন একটা ইন্টেরিয়র নোডকে ডিফাইন করতেছি তার মানে এম এর নোডের সাথে কয়টা নোড থাকতেছে, চারটে। বরাবর দুটো, ওয়াই এক্সিস বরাবর দুটো, এরকম থাকতেছে, তাই তো? আবার বাউন্ডারিতে যদি আসি, বাউন্ডারিতে এসে আমাদের যেটা সমস্যা হচ্ছে তখন এই চারপাশে চারটা নোড থাকছে না, তখন যেটা হয় যে এমন হতে পারে মানে এক পাশ খালি, তা শুধু এটা নাই বাকি তিনটা আছে, এরকম হতে পারে। তবে এমনও হতে পারে যে এই দুইটা নাই অন্যান্যগুলো আছে। যাই হোক, এইভাবে ভাগ করে নিই নোট, তাই তো? এটাই হচ্ছে আমার ফাইনাইট ডিফারেন্স মেথডে মানে অ্যাপ্লাই করার জন্য যে মানে ডিসক্রিট পয়েন্ট ক্রিয়েট করা, এটার পয়েন্ট হচ্ছে এরকম, তাই তো? তো এই জিনিসটা আমাদের আসলে এই যখন আমরা ফাইনাইট ডিফারেন্স মেথড যখন এই ট্রানজিয়েন্ট কন্ডিশনে অ্যাপ্লাই করব তখনও কিন্তু সেম, পার্থক্য কিন্তু নাই। অর্থাৎ আমার স্পেশিয়াল যে ডিসক্রিটাইজেশন যেটা, অর্থাৎ স্পেস ওয়াইজ ডিসক্রিট যখন করবো, অর্থাৎ ডেল্টা স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার, ডেল্টা স্কোয়ার টি বাই ডেল এক্স ওয়াই স্কোয়ার, এটা করতে গেলে আমাদের কিন্তু ওই আগের মেথডটা এখানে প্রযোজ্য হবে, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হচ্ছে কোন জায়গাটাতে, এখানে রাইট হ্যান্ড সাইড যেটা ছিল আগে ছিল এটা 0, এখন এখানে কি হয়ে যাচ্ছে, ভ্যালু আছে। এখানে আসলে একটা কিছু রয়ে গেছে, তো 1/α এটা একটা কনস্ট্যান্ট, কিন্তু একটা ডিফারেন্সিয়াল ভ্যালু রয়ে গেছে টাইম, এটা রেসপেক্টে টেম্পারেচার এখানে ডিফারেন্স আছে। তো এই জায়গাটাতে গিয়ে আসলে আমরা কি করব, তাই তো? মানে আমরা স্পেশাল যে ডিসক্রিটাইজেশন এটা আমরা করে ফেলতে পারতেছি, তো টাইমের সাপেক্ষে আমরা ডিসক্রিটাইজেশন কিভাবে করব, তাই তো? বলতেছি ইন অ্যাডিশন টু বিং ডিসক্রিটাইজড ইন স্পেস দ্য প্রবলেম মাস্ট বি ডিসক্রিটাইজড ইন টাইম। তো এটার জন্য যেটা বলা হয় এখানে আমরা একটা ইন্টিজার পি ইউজ করি। এটা কিরকম, যে আমরা মানে টাইমটাকে ছোট ছোট অংশে ভাগ করবো, আমাদের যে টোটাল টাইম, অর্থাৎ আমরা একটা প্রবলেম যখন সলভ করতে যাবো বা প্রবলেমকে ডিফাইন করবো, আমরা একটা নির্দিষ্ট টাইমে আসলে টেম্পারেচার বের করতে চাই, তাই তো? অর্থাৎ আমার ইনিশিয়াল টাইম যেটাই হোক না কেন, টাইম হলো 0 হোক না কেন, ফাইনাল টাইমটা আমরা কি করবো, আমাদের প্রবলেমে কি থাকবে, ডিফাইন করা থাকবে বা আমাদের নিজেদের ডিফাইন করে নিতে হবে,
তাই তো? এই যে আমার ফাইনাল টাইম পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আমরা ছোট ছোট টাইম ফ্রেম ইউজ করবো, যেটাকে আমরা বলতেছি ডেল্টা টি। এবং এই ডেল্টা টি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডেল্টা টি আমরা যদি কোনো একটা পার্টিকুলার ইন্টিজার পি দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাইলে আমরা এই টোটাল টাইমটা পাবো। এটুকু বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝেছি। তো এই আমরা যখন এক্সপ্লিসিট মেথড বলতেছি, আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডের মধ্যে তোমার ভাগ আছে, এক্সপ্লিসিট মেথড আমরা ইমপ্লিসিট মেথড, এই দুইটা মেথড আমরা দেখার চেষ্টা করব। এক্সপ্লিসিট মেথডে যখন আমরা সলিউশন ইউজ করব, সেক্ষেত্রে আমরা ওদের যে অ্যাপ্রক্সিমেশন থাকবে, যে টাইমের যে ডেরিভেটিভটা, এটার ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনের অর্থ হচ্ছে যে আমার যে টাইমটা আমি জানি, অর্থাৎ নোন টাইমটা কি, আমি কোনো একটা পার্টিকুলার নোড এম এন, এটার পার্টিকুলার একটা টাইম ফ্রেম পি, এই ফ্রেমে গিয়ে আমি টেম্পারেচারটা জানি। এখন এই যে পি, পি এর ভ্যালুটা আসলে কি? পি বলতেছে পি কিন্তু একটা ইন্টিজার, তার মানে পি এর ভ্যালু আসলে কি হবে? বলতে পারবা? ইন্টিজার যদি বলি, অবশ্যই পজিটিভ ইন্টিজার, তার মানে আমার কি পি এর ভ্যালু শুরুতে যখন আমি ইনিশিয়ালি টাইম যখন 0, তখন পি এর ভ্যালু কত? 0। পি এর ভ্যালু 0। তার মানে আমি চাইলে কোনো একটা পার্টিকুলার নোডের ইনিশিয়াল টাইম যদি আমি এটা টেম্পারেচারটা জানি কোনো একটা নোডে, তাইলে ডেল্টা টি অর্থাৎ প্রথম যে সেগমেন্ট যেটা, অর্থাৎ ডেল্টা টি টাইম পরে ওই নোডের টেম্পারেচারটা কত হবে, এটাই হচ্ছে আমার ফরওয়ার্ড অ্যাপ্রক্সিমেশন। এই ভ্যালুটাই হচ্ছে আমার দিবে কি ডেল্টা টি বাই ডেল্টা টাইম ফর এম এন। বুঝতে পারতেছো? অর্থাৎ আমার যে টেম্পারেচার ডিফারেন্স উইথ টাইম, এই যে আমার অংশ যেটা লাগতেছে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ভ্যালু যেটা লাগতেছে, এটা আমরা পাবো এই ধরনের একটা সূত্র দিয়ে, এই ধরনের একটা ফর্মুলা দিয়ে। তার মানে আমার ইনিশিয়াল ভ্যালু আমরা জানি, টাইম ডিফারেন্স জানি, এর পরের যে ভ্যালুটা সেটা যদি আমার মানে বের করতে চাই, সেক্ষেত্রে আমার এটা আমরা চাই ডেল্টা টি ওভার ডেল্টা টাইম। এটা যদি আমার একবার হয়, অর্থাৎ পি এর ভ্যালু শুরুতে ছিল 0, আমি এই ফর্মুলা ইউজ করে পি প্লাস 1 টাইমে গেলাম, অর্থাৎ পি প্লাস 1 মানে কত? পি এর ভ্যালু প্রথমে যদি 0 থাকে, তাহলে পি প্লাস 1 এর ভ্যালু কত? 0 স্যার, 1 হবে স্যার, পরের 1 1, তাই তো? তার 1 মানে হবে স্যার, 1 ইনিশিয়ালি পি এর ভ্যালু 0 থেকে শুরু করে পি এর ভ্যালু 1 এ আসে। তার মানে আমি যদি একবার এই ক্যালকুলেশনটা কমপ্লিট করি, তাহলে আমি এই ডেল্টা টি টাইম পরে আসলে টেম্পারেচার কত এম এর নোডে, এটা আমরা বের করতে পারবো। এখন যদি এরপরে আরেকটা স্টেপে যাই, যেখানে আমি বলতেছি পি এর ভ্যালু আসলে 1, এখন আমি আসলে এই T1 পি এম এন, অর্থাৎ এম এন নোডের 1 সেগমেন্ট পরে আমার টেম্পারেচার কত সেটা আমরা জানি। এখন আমি আবার এই ইকুয়েশন যদি ইউজ করি, সেক্ষেত্রে আবার কি পাবো? পরের টেম্পারেচারটা পাবো, তাই তো? মানে পরের স্টেজে গিয়ে, সে পরের স্টেজে গিয়ে আমার পি প্লাস 1 এর ভ্যালু কত হয়ে যাবে? P+2। সরি, পি প্লাস 2 হবে না, পি প্লাস 1ই থাকবে, পি এর ভ্যালুটা খালি চেঞ্জ হবে, তাই তো? পি এর ভ্যালু আগে প্রথমে যখন আমি শুরু করছিলাম তখন অ্যাসাইন করছিলাম 0, এখন আমি পি এর ভ্যালু অ্যাসাইন করতেছি কত? 1। পি এর ভ্যালু যদি 1 অ্যাসাইন করি, তাহলে আমার এই টার্মটা কি হয়ে যাবে? 2 হবে স্যার। বুঝতে পারতেছো তো? মানে আমার এখানে জি স্যার। ফরওয়ার্ড এইভাবে আসলে আগাচ্ছে, আমি শুরু করবো 0 থেকে, তারপরে যাচ্ছি 1 এ, আবার যদি এখানে পি এর জায়গায় 1 বসাই, সেক্ষেত্রে যাব, এটা হয়ে যাবে 2, এইভাবে আগাবো। এবং যতক্ষণ পর্যন্ত না আমার টাইম, এই মানে পি এর ভ্যালুটা আসলে কি হবে, যদি আমি ডেল্টা টি বললাম, ধরলাম আমি যে আমার টোটাল টাইমটা হচ্ছে ধরলাম 100 সেকেন্ড, আমি যদি এখন ডেল্টা টিকে আমি বলি যে আমি সেগমেন্টে এভাবে ভাগ করবো যে 10 সেকেন্ড পর পর, তার মানে আমার টোটাল ক্যালকুলেশন করা লাগবে কয়টা? 10টা। 10টা। তো তার মানে আমি শুরু করবো পি এর ভ্যালু 0 দিয়ে, প্রথমে 10 সেকেন্ডের জন্য পি এর ভ্যালু 1, 20 সেকেন্ডে গিয়ে 2, এভাবে পারতে পারতে যখন 100 আসবে, তখন পি এর ভ্যালু হবে 10। তো যদি আমি 10 পর্যন্ত ক্যালকুলেট করে ফেলি, তখন আমার আসলে ক্যালকুলেশন শেষ হয়ে যাবে, তাই তো? এইভাবে আসলে আমাকে
স্টেপ ওয়াইজ আগানো লাগবে যদি আমি এই এক্সপ্লিসিট মেথডটা ইউজ করি আর কি। তো এখানে যে আমি যদি 2 ডাইমেনশনাল ট্রানজিয়েন্ট হিট কন্ডাকশন ইকুয়েশনে আসি, সেক্ষেত্রে আমার ইকুয়েশন তো এটা। তো এক্সপ্লিসিট ফর্মে যদি আমি এখন ফাইনাল ডিফারেন্স ইকুয়েশনকে পুরোপুরি লিখি একটা ইন্টেরিয়র নোড এম এন এর জন্য, তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইড অংশ যেটা আছে সেটা হয়ে যাচ্ছে 1/α টিপি প্লাস 1 mn মাইনাস টিপি mn ডিভাইডেড বাই ডেল্টা টি, যেটা আমি পাচ্ছি কোত্থেকে, এই যে এক্সপ্লিসিট অ্যাপ্রক্সিমেশন এখান থেকে, অর্থাৎ ডেল্টা টি বাই ডেল্টা টি ফর mn, এই জিনিসটা আমি এখানে জাস্ট বসাই দিচ্ছি। বোঝা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তো এটা বসাই দিলে আমি রাইট হ্যান্ড সাইডটা এরকম পাচ্ছি। আর লেফট হ্যান্ড সাইডটা আমরা কিভাবে পাবো সেটা আমরা আসলে চ্যাপ্টার 4 দেখে আসছি, যে ডেল্টা স্কোয়ার টি বাই ডেল্টা স্কোয়ার হয়ে যাচ্ছে আসলে কি টিপি এম প্লাস 1n প্লাস টিপি এম মাইনাস 1n মাইনাস টিপি মাইনাস টুয়াইস টি পি এম এন ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কোয়ার। একইভাবে ডেল্টা ওয়াই স্কোয়ারের জন্য একই গিয়ে জাস্ট এখানে এম এর টার্মগুলো চেঞ্জ ছিল, এখানে হবে এন এর টার্মগুলো চেঞ্জ হবে, তাই তো? এটুকু তো বোঝা গেল নাকি এই কোয়েশনটা? জি স্যার। ওকে, এখানে জিনিসটা খেয়াল করে দেখো যে এখানে আমার যদি আমি মানে পি এর ভ্যালু ইনিশিয়ালি যদি 0 ধরি, তার মানে দেখো শুরুতে আমার এই এম এন এম প্লাস 1n এম মাইনাস 1n বা এম এন প্লাস 1 এম এন মাইনাস 1, এই যতগুলো নোড আছে প্রত্যেকটার আমার ইনিশিয়াল যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু লাগবে, এবং সেগুলো আসলে আমরা কি ইউজুয়ালি আমার যদি আমরা প্রবলেমকে শুরুতে ডিফাইন করে দিই, ইনিশিয়াল টেম্পারেচারটা আমাদের ডিফাইন করে দেওয়া থাকে, সেগুলো সবগুলো কিন্তু নোন থাকবে। শুধু আননোন থাকবে এই এম এন এই নোডের পি প্লাস 1 টাইম, অর্থাৎ এর পরের টাইমে গিয়ে টেম্পারেচারটা কত হবে সেটা। তো তার মানে আমার এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, আমার নোন হচ্ছে এই টার্মটা, এখানকার এই প্রত্যেকটা 3টা টার্ম, এখানকার 3টা টার্ম, ডেল এক্স আর ডেল ওয়াই এই দুটাকে আমাদের আসলে ডিফাইন করে দিতে হবে, আমার স্পেসের ডিফারেন্স আমি কতটুকু নিব। আর ডেল টি এটাকে আমাকে ডিফাইন করতে হবে, আলফার ভ্যালুটা কনস্ট্যান্ট। সো এখানে দেখো যে আমার সবগুলো নোন থাকবে, আননোন থাকবে এটা। তার মানে আমি যদি পার্টিকুলার কোনো একটা নোড এম এন, এই নোডের পি প্লাস 1 টাইমে আমি টেম্পারেচার জানতে চাই, আমাকে তার আগের যে টাইম ফ্রেম, পি ফ্রেম, এই ফ্রেমে সবগুলো টেম্পারেচার কিন্তু জানতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি একটা ইন্টেরিয়র নোডের টেম্পারেচার জানতে চাই একটা পার্টিকুলার সেগমেন্ট, অর্থাৎ আমি বললাম যে একটু আগে যে যদি আমি 100 সেকেন্ড পরে বলি 10টা ফ্রেম, তো তার মানে আমাকে যেটা জানতে হবে, দেখো যদি পি প্লাস 1 এর ভ্যালু 10 হয়, পি এর ভ্যালু কত? 9। 9। তাই তো? তার মানে এই যে 9 যে সেগমেন্ট যেটা, সেই 9 সেগমেন্টে এম এন নোড, এম প্লাস 1 এন নোড, এম মাইনাস 1 এন নোড, এম এন প্লাস 1 নোড এবং এম এন মাইনাস নোড, এই যে চারটা তো না, 5টা আর কি, এই 5টা নোডের এই 9 ফ্রেমে গিয়ে সবগুলো টেম্পারেচার কিন্তু আমাকে জানতে হবে, এবং জানতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে আসলে প্রত্যেকটাই এভাবে ব্যাক ক্যালকুলেশন করে করে আসতে হবে। ঠিক আছে? তার মানে তোমার এটা একটা লেন্দি প্রসেস। তোমাকে যদি একটা পার্টিকুলার টাইমে তুমি যদি কোনো একটা পার্টিকুলার নোডের টেম্পারেচার জানতে চাও, এর আশেপাশের যে নোডগুলো আছে সেগুলোর টেম্পারেচার গুলো সবগুলোই আমাকে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। এখন আমরা সিম্পলিফাইড যেটা করতে পারি, ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই সমান যদি রাখি, সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা একটু মানে ইয়ে হবে। তো সেক্ষেত্রে দেখো কি আসতেছে, আমাদের এখানে একটা নতুন টার্ম ফুরিয়ার নাম্বার আমরা এখানে নিয়ে আসতেছি, টি ফর নোড এম এন টাইম পি প্লাস 1 হচ্ছে ফুরিয়ার টার্ম টাইমস টি এম প্লাস 1n ফর নোড পি টাইম ফ্রেম পি, সবগুলো এখানে টাইম ফ্রেম পি প্লাস টি এম মাইনাস 1n প্লাস টি এম এন প্লাস 1 টি এম এন মাইনাস 1, অর্থাৎ সারাউন্ডিং যে 4টা নোড সেটাকে আমরা ফুরিয়ার নাম্বার দিয়ে গুণ দিচ্ছি, প্লাস 1 মাইনাস 4 টাইমস অফ ফুরিয়ার নাম্বার টিপি এম এন। এখানে ফুরিয়ার নাম্বারটা কি? ফুরিয়ার নাম্বারটা হচ্ছে এখানে যে আলফা ডেল্টা টি বাই ডেল্টা এক্স স্কয়ার, এই জিনিসটা যদি আমরা নিয়ে আসি, এটা হচ্ছে আমার ফুরিয়ার নাম। তো এই ফর্মে আমরা চাইলে এই কোয়েশনটা লিখতে পারি। এই কোয়েশনটাকে আমরা বলতে পারি যে 2 ডাইমেনশনাল ট্রানজিয়েন্ট হিট ইকুয়েশনের এক্সপ্লিসিট ফর্ম। এখানে যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে
যে আমি এই যে 2 ডাইমেনশনাল ফর্মের যে ইকুয়েশনটা লিখতেছি, আমরা চাইলে এটাকে কিন্তু 1 ডাইমেনশন বা 3 ডাইমেনশনাল নিতে পারি। সো 1 ডাইমেনশনাল যদি নেই, তাহলে আমার 1 ডাইমেনশনাল ইকুয়েশনের ক্ষেত্রে আসলে রাইট হ্যান্ড সাইড, যেহেতু এটা ট্রানজিয়েন্ট কন্ডিশন, এটা ঠিক আছে, কিন্তু এখানে কি হয়ে যাবে, এখানে ডাইমেনশনাল চেঞ্জটা কি, শুধুমাত্র একটা, অর্থাৎ এক্স। ওয়াই এর টার্মটা তখন আর থাকবে, তার মানে আমার একটা টার্ম এখানে লাগবে। একটা টার্ম যদি লাগে, তার মানে আমার এই টার্মটা তখন কি হয়ে যাবে, 0 জিরো হয়ে যাবে, তাই তো। আবার যদি আমি 3 ডাইমেনশনালে যাই, তখন কি হবে, তাহলে কি হবে, ডেল্টা স্কোয়ার টি বাই ডেল্টা জেড স্কোয়ার, এই থার্ড আর একটা টার্ম আমার ইনক্লুড হবে, তাই তো। এটা যদি ইনক্লুড হয়, তার মানে এখানেও আমার কি হয়ে যাবে, এখানে আমার তখন এই নোটগুলো আমার তখন 3 ডাইমেনশনাল নোটে চলে যেতে হবে, তখন আমার জেড এক্সিস বড় আরেকটা টার্ম আসবে, এবং ওইটার জন্য আমাকে কি করতে হবে, এরকমই আরেকটা কি হবে টার্ম, এটা একটা টার্ম আসবে। ডেল স্কোয়ার আছে, আরেকটা ডেল জেড স্কোয়ার সাপেক্ষে আমি এই ধরনের একটা ইকুয়েশন পাবো, তাই তো। এখানে দেখো, তার মানে তুমি যদি মানে 2 ডাইমেনশনাল থেকে 1 ডাইমেনশনাল যাও, তোমার এই পোর্শনটা বাদ পড়ে যাচ্ছে। তো এই পোর্শনটা বাদ পড়ে যাওয়ার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবা এম এর নোডের টেম্পারেচারের টার্মটা প্রেজেন্ট, এটা বাদ পড়ে যাচ্ছে। আবার যদি 3 ডাইমেনশনাল আসো, তাহলে এটা আবার অ্যাড হবে। এটাই হচ্ছে পার্থক্য। তো তার মানে আমার যেটা হচ্ছে ফুরিয়ার নাম্বার, এটা সবগুলো ক্ষেত্রেই প্রেজেন্ট, বাট আমার এই যে টি এম এন ফর টাইম ফ্রেম পি, এটার ভ্যালুটা, অর্থাৎ এটার যে কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টটা এখানে চেঞ্জ হবে। অর্থাৎ যদি 1 ডাইমেনশন হয়, এখানে -2, 2 ডাইমেনশনাল দুইটা -2 আসতেছে, মানে -4, আর যদি 3 ডাইমেনশনাল হয়ে যায়, তখন -6, এরকম চেঞ্জ হবে। সো তার মানে 1 ডাইমেনশনাল সিস্টেমের জন্য আমার ইকুয়েশনটা দেখো এরকম, 1 - ট্রাইস অফ রিয়েল নাম্বার, আর শুধুমাত্র এম এর টার্ম গুলো আছে। যদি 2 ডাইমেনশনালে যাই, তাহলে আমার থাকতেছে কি, তখন এম এর সাথে এন এর টার্ম গুলো আছে, এখানে 1 - 4 টাইমস অফ ফুরিয়ার নাম্বার হচ্ছে। 3 ডাইমেনশনাল হলে কি হবে, সেটা তো বের করতে পারবে। আচ্ছা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমার এই যে ফুরিয়ার নাম্বার, এটার মানে এখানে ইউজ করার উদ্দেশ্যটা হচ্ছে যে, তো তোমরা ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনে 1 - ট্রাইস অফ ফুরিয়ার নাম্বার, তাই তো। আচ্ছা, আমার এটা আনস্টেবল দেখাচ্ছিল, কথা কি শোনা গেছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নেটওয়ার্ক তো এখানে ভালো। আচ্ছা, আমি আবার বলি, এই যে ইকুয়েশন যেটা আছে এখানে দেখো, মানে এখানে যে মানে সেকেন্ড টার্ম যেটা 1 - ট্রাইস অফ ফুরিয়ার নাম, তো মাইনাস থাকার কারণে যেটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু নেগেটিভ হতে পারে, তাই তো। নেগেটিভ হয়ে গেলে আসলে যেটা হয় যে তোমার যে আমরা যে স্টেবল যে রেজাল্ট গুলো চাই, নিউমেরিক্যাল, আমি তো এক্সাক্ট সলিউশন করতেছি না, স্টেবল ফর্মে আসলে রেজাল্ট পাওয়া যায় না। স্টেবল ফর্মের জন্য আমার এই টার্মটা অবশ্যই পজিটিভ একটা টার্ম থাকতে হয়। তো এই জন্য যেটা হয় যে আমার এই এই অংশটা যেটা আছে, এটার ভ্যালু 1 - ট্রাইস অফ ফুরিয়ার নাম্বার, এই ভ্যালুটা অ্যাটলিস্ট আমার কি হতে হবে, একটা নেগেটিভ হওয়া যাবে না, পজিটিভ হতে হবে। তার মানে যে স্টেবিলিটি ক্রাইটেরিয়ন যেটা, সেটা হচ্ছে 1 - ট্রাইস অফ ফুরিয়ার নাম্বার মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এটা কোন কন্ডিশনের জন্য, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল ইকুয়েশনের জন্য, যদি ইন্টেরিয়র নোড নিয়ে আমরা কাজ করি। তো তার মানে আমার এই কন্ডিশনে স্টেবিলিটি ক্রাইটেরিয়ানটা হচ্ছে ফুরিয়ার নাম্বার মাস্ট বি লেস দেন অর ইকুয়ালস টু হাফ। ইট মাস্ট বি greater than or equals to 0. এটা হচ্ছে স্টেবিলিটি ক্রাইটেরিয়া। দ্যাট মিনস our ফুরিয়ার নাম্বারটা মাস্ট বি লেস দ্যান ইকুয়ালস টু, আমরা বললাম কিন্তু ইন্টেরিয়র নোড গুলোর জন্য। এখন যদি আমি ইন্টেরিয়র নোডে চেঞ্জ হয়, যেমন এখানে আমার একটা সার্ফেসের কথা এখানে বলা হচ্ছে, এই যে সার্ফেস যেটা, এটা আসলে আমরা 1 ডাইমেনশনাল প্রবলেম নিয়ে বলতেছি, এখানে কিন্তু 2 ডাইমেনশনাল নাই, ট্রানজিয়েন্ট কন্ডিশন। তো এখানে আমার যদি আমরা এই এজে আসি, সার্ফেসে আসি, এখানে একটা ফ্লুইড আছে, ফ্লুইডের টেম্পারেচার ইনফিনিটি,
আর হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ, বাট এই টি নট জিরো নোডের পরে এদিকে আর কোনো নোড নাই, এই পাশে রাইট হ্যান্ড সাইডে 1 2 3 এদিকে যাচ্ছে, বাট তো তাহলে এখানে আমার আসলে আর এই ফাইনাইট ডিফারেন্স আমরা এটা টুটা মানে চ্যাপ্টার দেখে আসছিলাম, ওটা আসলে এখানে এখানে আমরা ইউজ করবো মানে 2 ডাইমেনশনাল প্রবলেমে ক্ষেত্রে আমরা ইউজ করতে গিয়েছি, এখানে গিয়ে আমার ইন্টেরিয়র নোডের বদল কর্নার এজ এ সমস্ত দিয়ে আমরা অন্য মেথডে চলে যাই, সেই মেথডটা কোন রেসপন্স পাচ্ছি না। স্যার আপনার কথা অনেক কাটে কেটে আসতেছে, মেবি স্যার নেটওয়ার্ক মেবি অনেক সমস্যা, অনেকক্ষণ আচ্ছা, পরে আমি আবার বললে আমার এখন কি এখন শোনা গেলে আমি নতুন করে রিপিট করবো, অসুবিধা নেই। এখন শোনা যাচ্ছে কথা? স্যার এই কথাটা লাস্ট কথাটা স্যার ক্লিয়ারলি শোনা যায়। আচ্ছা, মানে তাহলে আমি আবার রিপিট করি, কথাটা শুনে দেখো। এখানে আমি যেটা বলতেছি যে আমরা যখন চ্যাপ্টার 4 পড়ে আসছিলাম, সেখানে আমরা আসলে ট্রানজিয়েন্ট করিনি, স্টেডি স্টেট কন্ডিশন করে আসছি, কিন্তু সেটা ছিল কি আমার যে নোড সিস্টেমে ভাগ করা ছিল, তাই তো? তাই ইন্টেরিয়র নোডের ক্ষেত্রে আমরা ফাইনাইট ডিফারেন্স মেথড সরাসরি ইউজ করেছি, কিন্তু যখন এজ বা অন্যান্য জায়গাগুলো আসছে, কর্নার যেখানে তোমার মানে নোটগুলো একটা জায়গায় গিয়ে থেমে গেছে, অর্থাৎ এম এর পরে আমি অন্য জায়গায় যেতে পারবো না, সেখানে আমরা আসলে কোন মেথড ইউজ করে আসছি? এনার্জি ব্যালেন্স মেথড। এনার্জি ব্যালেন্স মেথড, রাইট। আমরা যখন এই ট্রানজিয়েন্ট কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা আমাদের যে জিওমেট্রিক্যাল শেপের এই ধরনের কোনো এন্ডে চলে আসি, তখন আমাদের যে মানে ইকুয়েশন আছে, ইকুয়েশনের দুইটা অংশ, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশনের একটা অংশ, একটা হচ্ছে তোমার হচ্ছে মানে স্পেস কন্ডিশনের জন্য, সেটা 1 ডাইমেনশন হোক 2 ডাইমেনশন হোক। তো স্পেসের যে জায়গাটা আছে সেখানে বলর বা পুরো ইকুয়েশন যখন লিখবো, তখন আমরা এখানেও এনার্জি ব্যালেন্স মেথডটা ইউজ করি। এনার্জি ব্যালেন্স মেথড যদি আমরা ইউজ করি, মানে এখানে দেখো এই পার্টিকুলার এই সিচুয়েশনের জন্য কি হচ্ছে, সারফেস নোড উইথ কনভেকশন এন্ড 1 ডাইমেনশনাল ট্রানজিয়েন্ট কন্ডাকশন। এক্ষেত্রে আমি যদি এই জিরো নোড এটা নিয়ে বলি, এখানে আমার মানে ওই আগের মতোই এনার্জি ব্যালেন্স মেথডের জন্য যেটা লাগে আমার সারফেস এরিয়া এবং ভলিউম, এই দুইটা জিনিস লাগবে। তো এই নোডের যদি আমরা এই ডিস্টেন্স আমরা দেখি, নর্মালি হচ্ছে আমি নোড 1 এর জন্য আমার টোটাল এরিয়া ছিল হচ্ছে কি ডেল্টা এক্স হচ্ছে আমার ডিস্টেন্স, আর হচ্ছে সারফেস এরিয়া ধরলাম এ। আর এই নোড 0 এর জন্য আমার সেক্ষেত্রে আমার টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে ডেল্টা এক্স বাই 2, সারফেস এরিয়াটা এ ওইটি থেকে যাচ্ছে, তাই তো? তো এখানে এই যে নোড আমি সিলেক্ট করতেছি 0, এখানে আমার ইনপুট হচ্ছে কি? ইনপুট হচ্ছে আমরা ধরে নিই সবগুলো ইনপুট, তাই তো? অর্থাৎ এই নোড 1 থেকে আসবে, নোড 1 থেকে আসতেছে বাই মিনস অফ কি, নোড 1 থেকে যখন নোড 0-তে আসবে এনার্জি, হিট এনার্জি, সেটা কি ফর্মে আসবে? কন্ডাকশন। কন্ডাকশন। কন্ডাকশনের মাধ্যমে। আর এই নোডের এই কর্নার থেকে যখন হিট এদিকে আসবে, সেটা আসবে কিসের মাধ্যমে? কনভেকশনের মাধ্যমে, কারণ এখানে ফ্লুইড রয়ে গেছে, তাই তো? এবং এই দুইটার সামেশনই হয়ে যাবে আমার টোটাল এনার্জি স্টোর। এখন আমরা যখন স্টেডি স্টেট কন্ডিশনে আসছিলাম, তখন এনার্জি স্টোরের ভ্যালুটা ছিল 0, কিন্তু এখানে এনার্জি স্টোরের একটা ভ্যালু থাকে। এবং এনার্জি স্টোরের ভ্যালুটা কিরকম ভাবে পাবো? এটার জন্য আমার যেটা লাগবে রো ইন্টু সি, রো ইন্টু ভলিউম লাগবে। তো ভলিউমটা আমরা মানে যেহেতু আমার মানে ডিস্টেন্স আছে, সো ডিস্টেন্সটা আমরা বলতেছি কত, ডেল্টা এক্স বাই 2, আর ক্রস সেকশনাল এরিয়া এ, এটাই হচ্ছে আমার ভলিউম, আর ইন্টু রো ইন্টু সি। আর ডেল্টা টেম্পারেচার বাই ডেল্টা টি যেটা, সেটার জন্য আমরা বলতেছি মানে আমরা টাইম ফ্রেম বলতেছি ডেল্টা টি, এই টাইমের পরে এই টাইমের শুরুতে আমার টেম্পারেচার ছিল হচ্ছে এই নোড 0 টেম্পারেচার পি, আর এই ডেল্টা টি টাইম শেষ হওয়ার পরে টেম্পারেচারটা হয়ে যাবে টি নট টেম্পারেচার, টাইম ফ্রেমটা হচ্ছে পি প্লাস 1। এটা হচ্ছে আমার এনার্জি স্টোরের টার্ম। আর যদি কন্ডাকশনের জন্য আসি, কন্ডাকশনটা হচ্ছে এখান থেকে এখানে, সো আমার মানে টেম্পারেচার যাচ্ছে হচ্ছে টি ওয়ান পি মাইনাস টি নট পি,
এখান থেকে এদিকে যাচ্ছে ইন্টু কে ইন্টু ক্রস সেকশন এরিয়া ডিভাইডেড বাই ডেল্টা এক্স। ডিস্টেন্স ট্রাভেল করতেছে কত, এখান থেকে এখানে ডেল্টা এক্স। আর কনভেকশনের জন্য আমার লাগবে কি এইচ, ক্রস সেকশন এরিয়া এ, ফ্লুইডের টেম্পারেচার টি ইনফিনিটি মাইনাস এইটার টেম্পারেচার, এই নোডের টেম্পারেচার এট টাইম পি, দ্যাট ইজ টি নট। এই কোশ্চেনটা বোঝা গেল? জি স্যার, এটা কি একটু স্যার ভুল আছে নাকি স্যার? আবার বললো শুনি। স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, সমস্যা থাকলে বলো, কোনো সমস্যা নাই। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, এখানেও দেখো, এখানেও কিন্তু আমার যদি মানে এই ভ্যারিয়েবল গুলো দেখো, এখানে আননোন আসলে থাকবে একটাই, অর্থাৎ পি প্লাস ওয়ান টাইমের পরে একটাই হচ্ছে আমার এই জিরো নোডের টেম্পারেচারটা, এটা আমরা বের করতে চাই। আর বাদ বাকি যে টেম্পারেচার গুলো আছে, যেমন এই নোড ওয়ানে বা এই আশেপাশে সবগুলোতেই টেম্পারেচারটা এই পি টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু আছে। এটাকে আমরা যাতে রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে আমরা চাইলে এই ফর্মে লিখে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমার এই কনভেকশনের জন্য যেটা টার্ম, সেটাকে আমরা লিখতে পারি টোয়াইস এস বাই ডেল্টা টি বাই রো সি ইন্টু ডেল্টা এক্স। এটা দিয়ে যদি ভাগ দিই, এটা আমার কোএফিসিয়েন্ট হিসেবে থাকতেছে। আর এমনি তোমার এই কন্ডাকশনের যে টার্মটা, সেখানে টোয়াইস আলফা ডেল্টা টি বাই ডেল্টা এক্স স্কোয়ার, এই জিনিসটা থাকতেছে। এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা চাইলে এই ফর্মে লিখতে পারি। এবং আমরা এখানে যদি আমরা বায়ার্ট নাম্বার এবং ফুরিয়ার নাম্বার গুলোকে নিয়ে আসি, আমরা বায়ার্ট নাম্বার জানি, বায়ার্ট নাম্বার হচ্ছে এইচ ইন্টু ডেল্টা এক্স বাই কে, আর ফুরিয়ার নাম্বার হচ্ছে আলফা ইন্টু ডেল্টা টি বাই ডেল্টা এক্স স্কোয়ার। আমরা চাইলে এই ফর্মে এটা রিঅ্যারেঞ্জ করতে পারি। তো রিঅ্যারেঞ্জ করলে আমার টোটাল ইকুয়েশন যেটা আছে, এটা আমরা চাইলে এই ফর্মে লিখতে পারি আর কি। এই জিনিসটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ স্টেবিলিটি ক্রাইটেরিয়া কি হয় এই জিনিসটা পরীক্ষা অনেক সময় আসে, এবং আলটিমেটলি তোমার এক্সপ্লিসিট মেথড ইউজ করতে গেলে এটা লাগবেই আসলে, কারণ স্টেবিলিটি ক্রাইটেরিয়া আমার বের করতেই হবে। সো আমরা এই পি প্লাস ওয়ান টাইম ফ্রেমে জিরো নোডের টেম্পারেচার আমরা এইভাবে লিখতে পারি। তো এখানেও আমার স্টেবিলিটি ক্রাইটেরিয়ার জন্য এই সেকেন্ড টার্মটা লাগবে, অর্থাৎ এটা মাস্ট বি গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু জিরো হতে হবে। তো সেক্ষেত্রে আমার স্টেবিলিটি ক্রাইটেরিয়াটা হয়ে যায় ফুরিয়ার নাম্বার টাইমস ওয়ান প্লাস বার্ট নাম্বার মাস্ট বি less than or equals to। এই ধরনের একটা কিছু আমরা আসলে পাবো। এই ব্যাপারটা বোঝা গেছে? কানেকশন মনে হয় ভালো থাকতেছে না। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, আচ্ছা জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা। তো তোমাদের মানে বিভিন্ন মানে শেপের জন্য, যেটা ইন্টেরিয়র নোড যেটা, এটা আমরা বললাম, এটার জন্য ফাইনাল ডিফারেন্স ইকুয়েশনটা কি এবং স্টেবিলিটি ক্রাইটেরিয়ন কি, এটা আমরা দেখে আসছি। একইভাবে আমি যদি এরকম ইন্টেরিয়র কর্নারের জন্য চাই, আমরা এরকম ইকুয়েশন পাবো, এবং ইকুয়েশনের সাথে সাথে স্টেবিলিটি ক্রাইটেরিয়াও পাবো। প্লেন সারফেসের জন্য বা এক্সটেরিয়র নোড যেটা কর্নারে, প্রত্যেকটা এরকম সিচুয়েশনের জন্য আলাদা আলাদা কি থাকবে, সেটা ফাইনাল ডিফারেন্স ইকুয়েশন থাকবে এবং স্টেবিলিটি ক্রাইটেরিয়ন থাকবে, যদি আমরা এক্সপ্লিসিট মেথড, এই মেথডে আমরা সলভ করতে চাই আর কি। ঠিক আছে? তো এরপর ইমপ্লিসিট মেথড, ইমপ্লিসিট মেথডে আমি আজকে আর যাচ্ছি না, সময় লাগবে। তোমরা যেটা করো, তোমাদের চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়া।
অ্যাটেন্ডেন্স যদি কারো বাকি থাকে সবাই দিয়ে দাও। আমার মনে হয় সবার দেওয়া হয়ে গেছে। স্যার রোল 15 ডিসকানেক্টেড হয়ে গেছে স্যার, ও আর কি চ্যাটে রোল দিতে পারতেছে না। আচ্ছা, কত রোল নাম্বার 15? জি স্যার 15। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। থ্যাংক ইউ। এরকম যদি আর কেউ থাকে বলতে পারো, আর কারো যদি থাকে। ঠিক আছে, সবার মধ্যে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আমাদের মধ্যে সোমবার দিন, সরি মঙ্গলবার ক্লাস। ওকে, কথা থেকে সবাই। স্যার আমার Okay.